ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ১৪৪ ধারা জারি, অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে পুলিশের মামলা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে গঠন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী কমিটি, নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা বিএনপি প্রার্থী। র্যাবের কাছে খোকা বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না, আজও পুশব্যাক করেছে বিজিবি। স্বাগত সারা বাংলার খবরে, সাথে আছেন যদুর আফরিন। এতক্ষণ দেখছিলেন সুরায়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। চাপা আতঙ্ক ও উত্তেজনায় রয়েছেন ছাত্র শিক্ষক সহ এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এদিকে ছাত্র শিক্ষকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সৈয়দ নোমানের তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২৪ ঘন্টা পার হলেও এখনও শান্ত হয়নি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পরিস্থিতি। রবিবার দুপুরে ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত ছাত্র শিক্ষকরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশের সঙ্গে। এ সময় কলেজ শিক্ষক সহ ২ জন নিহত হন, আহত হয় শতাধিক মানুষ। সোমবার এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এমন পরিস্থিতিতে ধরপাকড় ও নতুন করে হয়রানির শঙ্কায় পড়েছেন স্থানীয়রা। পুলিশ কলেজ গেট অবরোধ করে রাখছে, ছাত্রছাত্রীরা এসে ঘুরে যাচ্ছে, ফিরে যাচ্ছে। আজকে আমরা কলেজে ঢুকতে পারতেছি না, আমাদেরকে পুলিশ কলেজে ঢুকতে দিচ্ছে না। আজকে কলেজের নির্বাচনী ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষা ছিল এবং পুলিশের বাধার কারণে পরীক্ষাটিও বাতিল হয়ে গেছে। অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে তারা কলেজের ভিতরেই ছিল এবং সেখানে গিয়ে এই ধরনের অত্যাচার, অন্যায় অত্যাচার, এইটা কোনোভাবে গ্রহণযোগ্য হয়। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নতুন করে সহিংসতা রোধে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সকালে এ ঘোষণা দেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে না হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এটি আজকে সকাল থেকে জারি করা হয়েছে এবং এটি পরিস্থিতি যখনই স্বাভাবিক হয়ে আসবে আমরা এটিও তুলে নেব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তর্কন্দলের বাইরে গিয়ে স্থানীয় নেতারা ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত। আর এমনটি মনে করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। তিনি জানিয়েছেন, এই নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হচ্ছে শিগগিরই। শাহলী জয়ের রিপোর্ট। তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন। প্রথমবারের মতো নারায়ণগঞ্জে দলীয় মনোনয়নে প্রার্থী দিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই নিজেদের প্রার্থীকে বিজয়ী করে আনতে সরকারি দল আওয়ামী লীগ মাঠে নেমেছে কোমর বেঁধেই। তাদের প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভি আর স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের পুরনো দ্বন্দ্ব মেটাতে গণভবনে তাদের নিয়ে বৈঠকও করেছেন দলীয় সভাপতি। নির্বাচনে আশানুরূপ ফল পেতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই দুই নেতার দূরত্ব কতটা কমিয়ে আনা যায়, এমনটি মনে করছেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য। শামীম ওসমান একজন দলের খুবই নিবেদিত প্রাণ কর্মী, দলের যে প্রার্থী অর্থাৎ আইবির পক্ষে কাজ করবে এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নাই। সেটা আপনারা দেখবেন। আমার মনে হয় এটা নিয়ে সন্দেহ করার বা উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। তবে নির্বাচনী বিধিমালা অনুযায়ী প্রচার কাজে অংশ নিতে পারবেন না সরকারের কোনো মন্ত্রী এবং সংসদ সদস্য। তাই স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানেরও সুযোগ থাকছে না সরাসরি প্রচারণায় অংশ নেওয়ার। এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে নির্দেশনা দিয়েছেন যে মেম্বার্স অফ পার্লামেন্টরা এই নির্বাচনে যেতে পারবে না, আমি মনে করি আমি এর সাথে একমত নই। সেখানে আমি আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা হিসাবে, আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে সেখানে যে সেখানকার জনগণের মধ্যে প্রচারণা চালাবার ব্যবস্থা সুযোগ আমার থাকলে
থাকা উচিত ছিল। বিএনপির নির্বাচনে অংশ নেওয়াকে সাধুবাদ জানিয়ে তিনি মন্তব্য করেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার উপায় নেই, বিএনপি সেটা বুঝতে পেরেছে। তারা বুঝেছে যে 93 দিনের সন্ত্রাস, অবরোধ, হরতাল করে কোনো লাভ হয়নি। দেশের জনগণ থেকে তারা আরও জনবিচ্ছিন্ন হয়েছে, যার একটা উৎকৃষ্ট প্রমাণ তারা পেয়েছে পরবর্তী যতগুলি স্থানীয় সরকার নির্বাচন হয়েছে, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মেয়রের নির্বাচন, প্রতিটি দেশের জনগণ তাদেরকে রিজেক্ট করেছে, তাদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে। গত জাতীয় নির্বাচন পরবর্তী নির্বাচনগুলোর অভিজ্ঞতায় ফারুক খান মনে করেন এই নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন হবে না। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করছেন বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান। নিউজ 24-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আবারও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের দাবি জানান। পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিরপেক্ষভাবে কাজ করার তাগিদ দেন। যেহেতু তাদের ভোটাধিকার ইতিপূর্বে হরণ করা হয়েছিল, সেই সুযোগটার জন্য আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে সবাই বলছে যে আসলে নির্বাচন কি সুষ্ঠু হবে, আমরা কি ভোট কেন্দ্রে যেতে পারবো, নাকি রেজাল্ট পূর্ব থেকে ঘোষিত থাকবে, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করছে। তো আমি আপনাদের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে জানাতে চাই যে আমরা এই নির্বাচনে মাঠে আছি এবং নির্বাচনের শেষ পর্যন্ত আমরা থাকব। আমি মনে করি দেশপ্রেমিক সেনাবাহিনীকে আইন শৃঙ্খলার কাজে নিয়োগ করা অবশ্যই দরকার। এটা আমার দাবি না, শুধু সারা নারায়ণগঞ্জবাসীর দাবি এবং অন্য সরকারি দল ছাড়া সকল প্রার্থীদের দাবি। র্যাবের কাছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের জলদস্যু খোকা বাবু বাহিনীর প্রধান সহ 12 জন। সোমবার বরিশালে র্যাব 8-এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘোষণা দেন, সুন্দরবন জলদস্যু মুক্ত করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল প্রতিনিধি রাহাত খানের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অস্ত্র জমা দিল বনদস্যু খোকাবাবুর 12 সদস্য। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে সরকারকে ধন্যবাদ জানায় তারা। সদস্য নিয়ে আমরা সংঘর্ষ নষ্ট হয়ে গিয়েছিলাম, এখন বর্তমান সরকার যে সুযোগ আমাদের দিয়েছেন সেই সুযোগে আমাদের সাধারণ জীবনে ফিরে আসতে চাই, তাই আমরা সাধারণ জীবনে ফিরে আসছি, র্যাব 8-এর কাছে আত্মসমর্পণ করেছি। অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুন্দরবন জলদস্যু মুক্ত করতে সরকারের সব বাহিনী একসঙ্গে কাজ করছে। এর জন্য অন্য সব বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। আমরা কোনো ক্রমেই আমাদের অপার সম্ভাবনাময়ী জায়গা সুন্দরবনকে আমরা এই জলদস্যুদের আস্তানা করতে দেব না। আমরা যেভাবেই হোক, আমরা চিরুনি অভিযান হোক, আমাদের সমস্ত নিরাপত্তা বাহিনীর সদস্য অংশ বিশেষ এই সুন্দরবন এলাকা আমরা একে একে চিরুনি অভিযানের মাধ্যমে এই ধরনের সন্ত্রাসী অ্যাক্টিভিটি যারা করেন, যারা জলদস্যুতা করেন, যারা বনদস্যু হিসাবে আজকে আত্মপ্রকাশ করার প্রচেষ্টা করছেন, সবাইকে নির্মূল করা হয়। দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহায়তার কথা বলেন র্যাবের মহাপরিচালক। যারা এ ধরনের কাজের ইন্ধন যোগাচ্ছেন তাদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। কারা এদেরকে অস্ত্র সাপ্লাই দেন, কারা এদেরকে ডাঙ্গা থেকে সমুদ্রে নামান, কারা এদের সম্পদ লুণ্ঠিত সম্পদ ভোগ করেন, যতই ভদ্রতার মুখোশ থাকেন কেন ওই মুখোশ আমরা থাবা মেরে খুলে নিয়ে আসবো এবং প্রত্যেককেই আইনের মুখোমুখি করা হবে। সুন্দরবন জলদস্যু মুক্ত হচ্ছে এমন খবরে খুশি জেলে, মৎস্য ট্রলার মালিক এবং আড়তদাররা। আগে বাতি নিভাইয়া জাল বাইতাম, এখন বাতি জ্বালাইয়া জাল বাই, আমাদের কোনো ভয় নেই। সরকারের আহ্বানে সাড়া দিয়ে 6 দফায় 7 দস্যু বাহিনীর 60 সদস্য আত্মসমর্পণ করেছে। আসাদুজ্জামান খান কামাল, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের রোহিঙ্গা বহনকারী 8টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার ভোর থেকে সকাল 10টা পর্যন্ত সীমান্তের 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়। টেকনাফের বিজিবির 2 ব্যাটালিয়নের অধিনায়ক আবুজার আল জাহিদ জানান, প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন রোহিঙ্গা ছিল। জনসংখ্যার চাপ থাকা সত্ত্বেও উদ্বাস্তু হিসেবে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে রোহিঙ্গারা। অনেক নির্যাতন পর এখনো ভালো পরিবেশ তৈরি হলে নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চান বেশিরভাগ রোহিঙ্গা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমও বলছে বাংলাদেশ সরকারের সহযোগিতা ছাড়া রোহিঙ্গাদের আশ্রয় পাওয়া কঠিন। আর সমস্যার সমাধানে দুদেশকে একযোগে কাজ করার তাগিদ দেন আইএমও। কক্সবাজার থেকে ফিরে এসে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান, আর ছবি তুলেছেন আবু মুসা। বিভিন্ন কারণে বারবার সেনাবাহিনীর কর্তৃত্বাধীন মিয়ানমার সরকারের অত্যাচার নির্যাতনের শিকার রোহিঙ্গারা জীবন বাজি রেখে আশ্রয় নিতে ছুটছে বাংলাদেশে। এবারও সেনাবাহিনীর হামলার শিকার হয়ে রোহিঙ্গারা ঢুকছে প্রতিবেশী দেশে। এমনিতেই জনসংখ্যার চাপে নুজ্জ বাংলাদেশ, তার উপর মানবিক কারণে অতিরিক্ত চাপ রোহিঙ্গাদের। এক্ষেত্রে বিব্রত বোধ করলেও রোহিঙ্গারা ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশকে। আমরা আনডকুমেন্টেড মানুষ, সরকারে যে আমরা যে এখানে বসবাস করার একটা সুবিধা করছে, যে সুবিধা হলে এখানে থাকার একটা আশ্রয় দিছে। বাংলাদেশ একখান ছোট দেশ, মুসলমান দেশ হিসাবে আরা এর স্থান তুলি হাজার হাজার বাংলাদেশ সরকারের ধন্যবাদ। তো থাকি বিদায় মানে তারা তো মানে বাংলাদেশের মানে মানুষের জনসংখ্যা মানে আরো হতো না মানে গণবসতি হয়ে গিয়ে। এই কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অনেককেই পাওয়া গেল ফিরতে চান নিজ জন্মভূমি মিয়ানমারে। সেজন্য একটু হলেও সহানুভূতির পরিবেশ চান তারা। বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডভোকেসি ও ইউএন বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ সহ মিলিয়ে যদি আমাদের ঘটনাটা যদি সাবধান যদি গড়ে দিতে গেলে আমাদের রাইটটা যদি আমরা ফাইট দিতে গেলে আমরা নিজে অবশ্য আমাদের দেশে চলে যাইব। তো আমরা আমাদের দেশে নলেজ আর কার দেশে জামু, আর কার দেশে আমার কিছু দেশ আছে কেন নিজের দুঃশক্তি না দিয়ে জানি পারি, শক্তি থাকি তো এখন যাইতাম বই। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর এই কর্মকর্তা বলছেন, দুদেশের সরকার আন্তরিক না হলে সমস্যার সমাধান হওয়া কঠিন। সরকারের উদ্যোগটা যথেষ্টই সন্তোষজনক মনে হয়, কারণ সেই কারণেই অনেক বছর ধরে যে মায়ানমারের নাগরিকরা বাংলাদেশে অবস্থান করছে তারা থাকতে পারছে। তো সেক্ষেত্রে সরকারের সহযোগিতা আছে বলেই তারা থাকতে পারছে বলে আমাদের মনে হয়। সরকারি পর্যায়ে আলোচনা চলছে, আমরা যতটুকু জানতে পেরেছি দুদেশের সরকারই এই বিষয়টি নিয়ে অনেক দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। আশা করি এই আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানের তারা আসতে পারবেন বলে আমাদের বিশ্বাস। অভিবাসন নিয়ে বাস্তবতা এমন, এখন বাংলাদেশে কত রোহিঙ্গা উদ্বাস্তু বাস করছে তার সঠিক পরিসংখ্যান আসলে কারো কাছেই নেই। যদিও ধারণা করা হয় প্রায় 5 লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসবাস করছেন। সরকার সম্প্রতি একটা জরিপ করেছে যে কোন কোন জেলাতে কত জনসংখ্যা ছড়িয়ে পড়েছে। এই জরিপের রিপোর্টটি প্রকাশ হলে তারপরে সরকারি পর্যায়ে হয়তো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। বাংলাদেশ সরকারের যে ন্যাশনাল স্ট্র্যাটেজিটা আছে সেখানে বলা হয়েছে 3 থেকে 5 লাখ অবস্থান করছে। সরকারিভাবে অবশ্য রোহিঙ্গার সংখ্যা আরও অনেক বেশি বলা হচ্ছে, আর এই সংখ্যার বিপুল তারতম্যই প্রমাণ করছে রোহিঙ্গাদের জীবন বড়ই অসহায়, ছন্নছাড়া। প্লাবন রহমান, নিউজ 24, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে যশোর ও খুলনায় মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার সকালে যশোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা নৃশংস এই অত্যাচার বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই দাবিতে মানববন্ধন করেছে খুলনার নাগরিক সংগঠন জন উদ্যোগ খুলনা। নগরীর ডাকবাংলা মোড়ে এই মানববন্ধন হয়। এতে বক্তারা বলেন, মুসলিম রোহিঙ্গাদের প্রতি এ ধরনের আচরণ মানবতা বিরোধী। সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত খাদিজাকে চিকিৎসার জন্য সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে নেওয়া হয়েছে। সোমবার সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে তাকে সিআরপিতে আনা হয়। খাদিজার সাথে তার বাবা মাসুক মিয়া সহ পরিবারের অন্য সদস্যরা রয়েছেন। গেল 3 অক্টোবর এমসি কলেজের পাশে খাদিজাকে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল। প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন খাদিজা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের উচ্ছেদ হওয়া সাঁওতালদের ধান কাটছে মিল কর্তৃপক্ষ। তারা ধান কেটে আদিবাসীদের বুঝিয়ে দিচ্ছেন, তবে এতে সন্তুষ্ট নন সাঁওতালরা। তারা বলছে মেশিন দিয়ে ধান কাটায় নষ্ট হচ্ছে তাদের ফসল। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাসরিন নীলা। সারা দেশে ধান কাটাকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে চলছে মহা উৎসব।
তবে ভিন্ন চিত্র বিরাজ করছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এখানে সাঁওতালদের মধ্যে নেই নবান্নের উচ্ছ্বাস, কারণ তাদের নিজের হাতে রোপণ করা ধান কেটে দিচ্ছে মিল কর্তৃপক্ষ। কাটা তার দিয়ে ঘিরে রাখা ধান খেতে মানুষও ধান কাটছে, পাশাপাশি চলছে মেশিনেও ধান কাটা। সাঁওতালদের অভিযোগ, মেশিন দিয়ে ধান কাটার ফলে তাদের ফসল অর্ধেকই নষ্ট হয়ে যাচ্ছে। মেশিন দিয়ে ধান কাটতেছে, অর্ধেক ধান ফেলে রাখছে আর অর্ধেক ধান বস্তায় দিচ্ছে। আর এরা যেভাবে ধান কাটতেছে আমাদের, আমরা হাত দিয়ে কাটেও ধান ক্ষতি হয়, আর তারা সেই কার্টন কাটতেছে মেশিন দিয়ে। অর্ধেক ধান আমরা পাচ্ছি আর অর্ধেক ধান মাটিতে থাকে। মিল কর্তৃপক্ষ জানায় 24 নভেম্বর থেকে ধান কাটা শুরু করেন তারা। এরপর থেকে প্রতিদিনই সাঁওতালদের ধান বুঝিয়ে দিচ্ছেন। গতকাল 67 বস্তা তাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে আমাদের ধান কর্তন চলছে। আজকে আর একটা নতুন মেশিন আমরা সংযোজন করছি, যেটা অনেক বেশি ক্যাপাসিটি। সম্প্রসারণ বিভাগ কর্তৃক যে 30 একরের মানে ধান যে প্রাথমিকভাবে কর্তনের জন্য যে তারা সার্টিফিকেট দিয়েছেন, সেই অনুযায়ী বোধহয় আজকে সেটা আমরা কমপ্লিট করতে সক্ষম। রংপুর চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের পর গত 11 নভেম্বর হাইকোর্ট এ সংক্রান্ত নির্দেশ দেয়। নির্দেশে সাঁওতালদের ধান হয় তারা কাটবে, নইলে চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গোবিন্দগঞ্জে আদিবাসীদের ওপর হামলা, উচ্ছেদ ও হয়রানির ঘটনায় দোষীদের বিচার দাবিতে দেশের কয়েকটি স্থানে মানববন্ধন ও সমাবেশ করেছে আদিবাসী পরিষদ। এ সময় তারা বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে আদিবাসীদের উপর হামলা, উচ্ছেদ ও মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আগামী 6 ডিসেম্বর প্রতিটি জেলায় সমাবেশ ও কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচির ঘোষণা দেন। বগুড়া শহরের সাতমাথায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করে বগুড়া জেলা শাখা। বক্তারা অভিযোগ করেন, হামলার 3 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন সাঁওতালরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। দিনাজপুরে জেলা কমিটির আয়োজনে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আদিবাসী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে দোষীদের বিচার চেয়ে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সারা বাংলার খবরে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে থাকছে গ্যাস সংকট সহ নানা কারণে থমকে আছে রাজশাহীর বিনিয়োগ সম্ভাবনা। সরকারের সহায়তা চান ব্যবসায়ীরা। গাজীপুর সিটিতে লেভেল ক্রসিংয়ে আটকে বাড়ছে পথচারীদের ভোগান্তি। উড়াল সেতু নির্মাণের আশ্বাস ভারপ্রাপ্ত মেয়রের। দর্শক, সারা বাংলায় আবারও স্বাগত। দেখছেন নিউজ 24। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর হত্যার সুষ্ঠু বিচারে পদক্ষেপ নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর এমন আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেছেন আন্দোলনকারীরা। এর আগে ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে স্টেশন ছেড়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন। এছাড়া বিশ্ববিদ্যালয়গামী বাসগুলো বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হয়। গেল 20 নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তে আত্মহত্যার প্রতিবেদন দিলে দিয়াজের পরিবার তা প্রত্যাখ্যান করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু সহ 10 জনকে আসামি করে আদালতে হত্যা মামলাও দায়ের করে তারা। এদিকে দিয়াজ হত্যার ঘটনায় সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের 2টি মামলায় র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ 23 আসামির উপস্থিতিতে আসামি পক্ষের আইনজীবীদের চতুর্থ দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই যুক্তিতর্ক হয়। এর আগে 7 খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেন সহ 18 আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয়। মঙ্গলবার অন্য আসামিদের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক 2টি মামলায় তদন্তকারী কর্মকর্তা 35 আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে র্যাব 8-এর সদস্য সহ 12 জন পলাতক রয়েছেন। মেহেরপুরের সাবেক জেলা কারাপ্রধান সহ 3 কারারক্ষীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আসামিরা হলেন মেহেরপুর জেলা কারাগারের সাবেক কারাপ্রধান শেখ আক্তার হোসেন, কারারক্ষী আলামিন হোসেন, সোলাইমান হোসেন ও মামুন হোসেন। সোমবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক সানাউল্লাহ মিয়া এই আদেশ দেন। গেল 13 নভেম্বর মেহেরপুর কারা অভ্যন্তরে নির্যাতিত বন্দী আসামি শেখ শাহির ছোট ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত 4 জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদীর অভিযোগ, কারা অভ্যন্তরে বন্দী নির্যাতন, ঘুষ গ্রহণ ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আসামি কয়েদি হাজতীদের ওপর অমানবিক নির্যাতন করা হয়। নাটোরের সিংড়ায় জোড়া খুনের আসামি ইয়াসমিন ও তার ভাই ইউনিসকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায় রবিবার রাতে সিংড়া উপজেলার জামতলী বাজার থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 8 রাউন্ড গুলি সহ তাদের গ্রেফতার করা হয়। গেল 5 আগস্ট উপজেলার বড়বাড়ি গ্রামে সাবেক ইউপি সদস্য মুজাফফর হোসেনের বাড়িতে ঢুকে তাকে ও তার ভাইকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলায় অভিযুক্ত আসামি ইয়াসিন ও তার ভাই ইউনিসকে গ্রেফতার করা হলো। টাঙ্গাইলের 4 দালালকে 1 মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই অভিযান পরিচালিত হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান 4 দালালকে কারাদণ্ড দেন। এরা হলেন কালিহাতী উপজেলার ইবনে সাইদ, সদর উপজেলার সুজন মিয়া, সালেক ইবনে জামান ও আলাউদ্দিন আলী। রাজশাহীতে বিনিয়োগে আছে অপার সম্ভাবনা, কিন্তু সেই সম্ভাবনা কাজে আসছে না সরকারি নীতির কারণে। শিল্পায়নে গ্যাস সংযোগ বন্ধ, রেল লাইনের সম্প্রসারণ না হওয়ায় থমকে আছে বিনিয়োগ প্রক্রিয়া। আর এজন্য সরকারের সহায়তা চেয়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী সাহেদ। কৃষি নির্ভর রাজশাহীর অর্থনীতিতে শিল্প খাতের প্রসারে নতুন বাধা গ্যাস সংযোগ ও ব্যাংক ঋণ। চাহিদা অনুযায়ী উদ্যোক্তারা এসব সুবিধা না পাওয়ায় বিনিয়োগ বাড়ছে না, ফলে দেশের অন্য জেলার চেয়ে বিনিয়োগে পিছিয়ে রাজশাহী। গত বছরের মার্চে টাটা মোটরস নাহার অটোমোবাইল কারখানা উৎপাদনে আসলেও এসিআই ও ভারতের সহযোগী প্রতিষ্ঠান গোদরেজ এখনও উৎপাদনে আসতে পারেনি গ্যাস সংযোগ না পাওয়ায়। এছাড়া ব্যাংক ঋণের সুবিধা না পাওয়ায় নতুন কোনো উদ্যোক্তাও বিনিয়োগে আগ্রহী না। ব্যাপক অনাবাদি জমি আছে যেগুলোকে শিল্পক্ষেত্রে ব্যবহার করা যায়, সেই উদ্যোগটা যদি সরকার নেয়। আমরা এর আগে শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অঞ্চলে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে স্পেশাল ইকোনমিক জোন করবেন। ব্যবসায়ীরা যত সহজে ব্যাংক লোন পায়, আমরা রাজশাহীর ব্যবসায়ীরা কিন্তু অত সহজে পায় না। রাজশাহীতে বিনিয়োগে স্থানীয় উদ্যোক্তার অভাবের কথা জানালেন রাজশাহী চেম্বারের সভাপতি। রাজশাহীতে বিনিয়োগের আসলে প্রতিবন্ধকতা বলতে গেলে যেগুলো সমস্যা, সেগুলো আসলে স্থানীয় উদ্যোক্তার অভাব আছে। আমি আশা করি যে স্থানীয় বিনিয়োগ যদি আগিয়ে আসে, তো রাজশাহীতে আশা করি কোনো আমাদের ইন্ডাস্ট্রি যেগুলো বিনিয়োগের কোনো সমস্যা নাই। এছাড়া ব্যবসায়ীদের বিনিয়োগে আগ্রহী করতে রেললাইন সম্প্রসারণের দাবিও আছে এই ব্যবসায়ী নেতার। আমরা রেলের জন্য যেটা সুবিধা চেয়েছি, ডবল লাইন আমরা চেয়েছি। রেলের মাধ্যমে আমরা যেন আমাদের পণ্য, যেটা আমাদের র মেটেরিয়াল, যেহেতু পোর্টের মাধ্যমে অনেক র মেটেরিয়ালস আছে, সেগুলো আমরা র মেটেরিয়ালস ট্রেনের মাধ্যমে আনবো। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রাজশাহীতে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলবে, এমনটা প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী।
চট্টগ্রাম মেডিকেলে শিল্পপতিদের অনুদানে শিশু আইসিইউ চালু রাখা হলেও তার আসন সংখ্যা কম। এছাড়া শিশু রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সমাজে বিত্ত ভান্ডার এগিয়ে এলে নবজাতক কিংবা শিশুদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। চট্টগ্রাম থেকে নয়নমুরা জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল বছরের 29 অক্টোবর প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বেসরকারি অনুদানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চালু করা হয় 10 শয্যা বিশিষ্ট প্রথম আইসিইউ। আধুনিক সুযোগ সুবিধা সমন্বিত এই ওয়ার্ডের প্রতিটি বেডের সাথে যুক্ত আছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র, কার্ডিয়াক মনিটর ও ইনফিউশন পাম্প, রয়েছে ইসিজি, পোর্টেবল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন। তবে দায়িত্বে থাকা চিকিৎসকরা বলছেন, দিন দিন শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আইসিইউতে আরও আসন বাড়ানোর প্রয়োজন। আরও অনেক বেড দিলে ভালো হয়, কারণ আরও তাহলে আমরা পেশেন্টকে আরও নিতে পারি, আরও সমাজ কল্যাণ আরও ভালো হয়, আমাদের ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ারটা আরও অনেক ভালো হয়। আইসিইউতে থাকা শিশুদের স্বজনরাও জানালেন, তারা অনেকটা সন্তুষ্ট আইসিইউগুলোতে সেবার মান নিয়ে, কিন্তু আসন সংখ্যা কম। আমার বাচ্চা ওই যে বাইরে প্রাইভেট হসপিটালে যতটুকু ট্রিটমেন্ট পাইতো তার চেয়ে অধিকতর ট্রিটমেন্ট কিন্তু এখানে পাচ্ছে। এখানে যেভাবে চিকিৎসা হচ্ছে দেখতেছি মোটামুটি ভালোই। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে শিশুদের চিকিৎসায় আরও সেবা দেওয়া সম্ভব। প্রয়োজনীয় সংখ্যক ইন্টেন্সিভিস্ট বা অ্যানাস্থেসিওলজিস্ট এবং নার্স যদি আমরা পাই, তাহলে চট্টগ্রামের যে ধনাঢ্য ব্যক্তিগণ যারা সাহায্য দিতে চান, তাদের আর্থিক সহায়তাতেও আমরা আইসিইউ সংখ্যা বৃদ্ধি করব আমরা। দরিদ্র শিশু রোগীদের চিকিৎসায় সমাজের বিত্তবান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাজীপুরের প্রাণকেন্দ্রের উপর দিয়ে বয়ে গেছে উত্তর দক্ষিণাঞ্চলের রেলপথ, আর এই রেলপথে এখন যন্ত্রণার কারণ হয়েছে লেভেল ক্রসিং। দিনের বেশিরভাগ সময় লেভেল ক্রসিং এ আটকে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। তবে উড়াল সেতু নির্মাণ হলে এই সমস্যার সমাধান হবে বলে জানালেন গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ শফিউদ্দিন জিন্নার পাঠানো তথ্য ও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ট্রেনের সিগন্যালের জন্য এভাবে ঘন্টার পর ঘন্টা আটকে থাকা গাজীপুরবাসীর ভোগান্তি নিত্যদিনের। শহরকে দুই ভাগে বিভক্ত করা এই লেভেল ক্রসিংয়ের দুপাশে সরকারি অফিস আদালত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান। প্রতিদিন লেভেল ক্রসিংয়ে আটকে পড়েন এসব প্রতিষ্ঠানের অনেকে। এক জায়গাতে গাড়ি চলে রাস্তা হয়েছে একটা, বুঝলেন না, এক রাস্তাতে গাড়ি চলা আর অনেক মানুষের সমস্যা হয়, যাইতারে না, জাম তো যে জাম পড়ে রেলের কারণে, এই জামে মানুষের অফিসে আসতে সমস্যা হয়। রাস্তা যে ভিড় হয়, এই ভিড় হওয়ার জনসাধারণ চলাচলে খুবই অসুবিধা। তাড়াতাড়ি পার হতে গিয়ে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এজন্য লেভেল ক্রসিংয়ে উড়াল সেতু নির্মাণের দাবি পথচারীদের। যদি ফ্লাইওভারটা থাকতো তাহলে গাজীপুরবাসীর যানজটের ভোগান্তিটা ভোগাইতে হবে না। দীর্ঘদিন যাবত এই ফ্লাইওভারের অভাবে বেশ কিছু যানজটে সবসময় পড়ে থাকে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেয়ার কথা জানালেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র। এই জেলা হেডকোয়ার্টারের সবচেয়ে প্রধান সমস্যা ছিল আমাদের এই গাজীপুর রেল স্টেশনের উপর একটি ফ্লাইওভার। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইতিমধ্যেই এই গাজীপুরের উন্নয়নের জন্য সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে, জাইকার মাধ্যমে, সিআরডিপির মাধ্যমে অনেকগুলো প্রকল্প আমরা নিয়েছি। রাজধানী থেকে দেশের উত্তর পশ্চিম ও দক্ষিণাঞ্চল সহ নানা রুটের অন্তত অর্ধশত ট্রেন প্রতিদিন চলাচল করে ঢাকার কাছের এই জেলা দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সারা বাংলা খবরে নিচ্ছে আরো একটি বিরতি, আর ফিরে এসে দেখবেন স্থায়ী ক্যাম্পাস চালুর দাবিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধর্মঘট পালন। সিরাজগঞ্জে ধানের ফলন ভালো হয়, খুশির প্রান্তে কৃষকরা, সরকারকে সরাসরি কেনার আহ্বান। সারা বাংলা খবরে আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আশুলিয়ার জিরাবো এলাকায়
কালার ম্যাক্স গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় কারখানার মালিক সহ 3 জনের বিরুদ্ধে শ্রম আদালতে 2টি মামলা দায়ের করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। সোমবার দুপুর 12টার শ্রম আদালতে ঢাকা জেলার শ্রম পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে ক্ষতিপূরণ মামলা ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ফৌজদারি আইনে মামলা দুটি দায়ের করেন। গেল মঙ্গলবার আশুলিয়ার জিরাবো এলাকায় ওই কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে 31 জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরী ও 2 নারী শ্রমিক সহ মোট 3 জন মারা যান। স্থায়ী ক্যাম্পাস চালুর দাবিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত শহরের একটি এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেয় তারা। এ সময় ক্লাস থাকে এবং সব পরীক্ষা বর্জন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের বিষয়ে প্রশাসনের আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা। 2015 সালের জানুয়ারিতে রাঙ্গামাটির তবলছড়ি শাহ হাই স্কুলে একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাস চালু করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। দুর্যোগের জরুরি অবস্থা মোকাবেলা সম্পর্কিত এক কর্মশালা ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। কর্মশালায় বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় পৌর এলাকাকে সিসিটিভি নেটওয়ার্কের আওতাভুক্ত করা হয়েছে। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন করেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। জেলা পুলিশ সুপার আসম মাহতাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অনেকে বক্তব্য রাখেন। পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় এরই মধ্যে 14টি গুরুত্বপূর্ণ পয়েন্টে 22টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মানিকগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এ উপলক্ষে সোমবার সকাল 10:30 থেকে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বনির্ভর মহিলা সংস্থা এই কর্মসূচির আয়োজন করে। এতে জাতীয় মহিলা সংস্থা সিরনের কর্মজীবী নারীরা সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সিমেন্ট ভর্তি ট্রাক সহ চালক ও হেলপার নিখোঁজের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। সকাল 10:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রবেশ পথ শাহ নিয়ামতুল্লাহ কলেজ মোড়ে মহাসড়কের ওপর এলোপাথারি যানবাহন রেখে বিক্ষোভ করেন তারা। এ সময় জেলা শ্রমিক ইউনিয়ন নেতা জানান, গত বুধবার রাতে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে টাঙ্গাইলের মির্জাপুরে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সহ চাঁপাইনবাবগঞ্জের ড্রাইভার সাইফুল ইসলাম ও হেলপার ওহিদুল নিখোঁজ হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জে ধানের উৎপাদন ভালো হয় কৃষকরা মহোৎসবে ধান কাটা শুরু করেছেন। দাম ভালো হয় বেশ আনন্দিত তারা। এছাড়া সরকারিভাবে ধান কেনার জন্য কোনো মাধ্যম নয়, সরাসরি কৃষকের কাছ থেকে কেনার দাবি জানিয়েছেন কৃষকেরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আবহাওয়া অনুকূলে থাকায় সিরাজগঞ্জে এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। আর এতে কৃষকরা মনের আনন্দে কেউ বা ধান কাটছে, আবার কেউ মাড়াই করছেন। বাজারে নতুন ধানের দাম 800 থেকে 850 টাকা বিক্রি করতে পারায় কৃষকরাও আনন্দিত। আল্লাহ দিলে আমাদের মাঠের ফসল এবার খুবই ভালো হয়েছে, তো আমরা সন্তুষ্ট, কৃষকও সন্তুষ্ট। ধান যদি দামটা যদি স্থায়ী থাকে, ইনশাল্লাহ আমরা কৃষক ভালোভাবে চলতে পারব। সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনেন তবে তার ন্যায্য দাম পাবে, এমন কথা জানান কৃষকরা। নেতা কর্মীদের কাছে না আলিয়া যদি কৃষকের কাছে সরকার ধান ডলিত, তাহলে কৃষক আরো একটু সাশ্রয় পেত। সরকার যাতে
আমাদের দানগুলো নেই, আমরা যাতে এর উপরে ভিত্তি করে চলি। গেল বছরের তুলনায় এবার ফলন অনেক বেশি। ফলন ভালো হওয়ায় হেক্টর প্রতি 3 টন চাল উৎপাদন হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের চাষ হয়েছে 61,175 হেক্টর, যেটা গত বলেছি অনেক বেশি, এবং এ পর্যন্ত আমরা মাঠে যে পরিমাণ ধান কর্তন হয়েছে প্রায় 40%। তাতে কৃষকদের সাথে এবং আমরা নিজেরও উপস্থিত থেকেছি, আমরা যেটা দেখেছি যে সেটা হলো গতবারের চেয়ে ফলনও বেশি। জেলার 61,175 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রেকর্ড পরিমাণ উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে বগুড়ায় শুরু হয়েছে আগাম জাতের আলু চাষ। ইতোমধ্যে আলু রোপণও হয়েছে ধার্য করা জমির প্রায় 70%। তবে গেল বছরের ক্ষতি পোষাতে আনুষঙ্গিক কৃষি উপকরণের দাম কমানোর দাবি জানিয়েছেন কৃষকেরা। আব্দুর রহমান টুলুর তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 61,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে 12,16,335 মেট্রিক টন। সেই লক্ষ্য পূরণে জেলা সদর, শিবগঞ্জ ও গাবতলী উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে আলু চাষ শুরু হয়েছে। ইতোমধ্যেই এসব এলাকায় 45,000 হেক্টর জমিতে আলুর চারা রোপণ করা হয়েছে। 1 বিঘা সার কিনবে গেলে 1 বিঘা ধান বিক্রি করা লাগে, কিন্তু তা হয় না। কামলার দাম বেশি, আলুর দাম খুবই কম। আলুর দাম সঠিক না পাওয়ার কারণে কৃষকদের মেরুদণ্ড ভেঙে পড়ছে, বিদায় কৃষকরা এই ফসলের প্রতি আগ্রহী নয়। গেল বছর আলুর বাম্পার ফলন হলেও বাজার দর কম থাকায় লোকসান গুনতে হয়েছে চাষিদের। তাই এবার আনুষঙ্গিক কৃষি উপকরণের দাম কমানোর দাবি তাদের। সারের দাম প্রচুর পরিমাণ, সেহেতু সেই তুলনায় আলুর দাম অনেক কম। আলুটা যদি বিদেশে যায় হেনি, সরকার ইম্পোর্ট করে হেনি, তাহলে কৃষক কিছু পয়সা পায়নি, কৃষক তো খুব লসের মধ্যে। এমন প্রেক্ষাপটে কৃষকদের সাহায্যে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। সামনে যে আলুর ব্যাপক সিজন আসতেছে, সেখানে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ আলুর বিভিন্ন রোগ পোকামাকড় সম্বন্ধে সচেতন আছেন এবং এগুলো আমরা সবসময় নজরে রাখছি। প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে আলু উৎপাদনের লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোর মনিরামপুরের কুমড়োর বড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে এই বড়ি। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার হাকুবা, দেবীদাসপুর, বাকাশপোল, মাহমুদকাটি, গলহাটি সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে কুমড়োর বড়ি তৈরি হচ্ছে। এই বড়ি গ্রাম বাংলার প্রিয় খাবার। শীত মৌসুমের শুরুতেই এই উপজেলার কয়েকটি গ্রামে 2 শতাধিক পরিবারের নারী, পুরুষ ও শিশুরা কুমড়োর বড়ি উৎপাদন করে। এগুলো বিক্রি করেই চলে তাদের সংসার। ঠিক ডাল দিয়ে আর কুমড়া দিয়ে বড়ি বানাই। কুমড়ো দিয়ে বানাই বিক্রি করি, বাজারে বিক্রি করে অনেক লাভবান হয়। এতে আমাদের সংসার উন্নতি। মনিরামপুর বাজারে পাইকারি বেশি, খুচরো বেশি, যে যা নেবে তার কাছে বেশি। একসময় ঢেকিতে কুটে কুমড়োর বড়ি তৈরি করা হলেও বাণিজ্যিক রূপ লাভ করায় তা বর্তমানে মেশিনে কুটে তৈরি করা হচ্ছে। কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই কুমড়োর বড়ির বেশ চাহিদা থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেয়ার বাংলা খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় 144 ধারা জারি, অজ্ঞাত 500 জনকে আসামি করে পুলিশের মামলা। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে গঠন হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী কমিটি, নির্বাচনের ভোট কারচুপির আশঙ্কা বিএনপি প্রার্থীর। র্যাবের কাছে খোকা বাহিনীর 12 সদস্যের আত্মসমর্পণ, সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না, আজও পুশব্যাক করেছে বিজেপি। দর্শক, এই ছিল সারা বাংলার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।